হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, আজকে আমরা দেখব দেয়ার এর সমস্ত ব্যবহার, অর্থাৎ দেয়ার দিয়ে সমস্ত ধরনের স্ট্রাকচার। দেখো, ইংরেজিতে কথা বলার জন্য দেয়ার এর ব্যবহারটা খুব ভালোভাবে শেখা দরকার। তা না হলে তোমরা বারবার আটকে যাবে, বারবার কনফিউজড হয়ে যাবে কিছু বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে ট্রান্সলেট করতে গিয়ে। তাই আজকের প্রত্যেকটা স্ট্রাকচারকে খুব মন দিয়ে বোঝার চেষ্টা করো। দেখো, সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কিভাবে ব্যবহার করছি। আমি প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে আমরা এগুলোকে ঠিক কোন অর্থে ব্যবহার করছি, ঠিক কিভাবে ব্যবহার করছি। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি মাঠে কিছু লোক রয়েছে, টেবিলের ওপর কিছু বই রয়েছে, পার্কের মধ্যে কিছু ছেলেমেয়েরা খেলা করছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা দেয়ার এর ব্যবহার করব। অর্থাৎ যদি আমি বলি টেবিলের ওপর একটা বই রয়েছে, সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করব? দেখো, এখানে আমরা দেয়ার এর ব্যবহার না করে সেন্টেন্সটাকে তৈরি করতে পারবো না। সেন্টেন্সটা হবে দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। দেয়ার ইজ আ বুক অন দ্য টেবিল। যদি আমি বলি টেবিলের ওপর একটা বই ছিল, সেন্টেন্সটা কি হবে? দেয়ার ওয়াজ আ বুক অন দ্য টেবিল। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা দেয়ারকে কি করে ব্যবহার করছি। দেখো, টেবিলের ওপরে একটা বই রয়েছে, ঠিক সেই কারণে এখানে আমরা দেয়ার ইজ এর ব্যবহার করছি। আর যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে তখন আমরা দেয়ার ওয়াজ এর ব্যবহার করছি। কিন্তু এখানে যদি আমরা প্লুরাল নাম্বারে ব্যবহার করতাম, তখন আমরা বলতাম দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। দেয়ার আর সাম বুকস অন দ্য টেবিল। টেবিলের ওপরে কিছু বই ছিল, দেয়ার ওয়ার সাম বুকস অন দ্য টেবিল। যদি আমি বলি আকাশে অনেক তারা আছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই। এবার যদি আমি বলি আজ রাতে আকাশে অনেক তারা রয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই টুনাইট। দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই টুনাইট। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মাঠে অনেক লোক আছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার আর মেনি পিপল ইন দ্য ফিল্ড। দেয়ার আর মেনি পিপল ইন দ্য ফিল্ড। মাঠে অনেক লোক ছিল, দেয়ার ওয়ার মেনি পিপল ইন দ্য ফিল্ড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, দেয়ার ইজ, দেয়ার ওয়াজ, দেয়ার আর, দেয়ার ওয়ার এর ব্যবহার করে। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখবো দেয়ার দিয়ে পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এটাতে নিশ্চয়ই কোনো সমস্যা আছে, কম্পিউটারটাতে নিশ্চয়ই কোনো সমস্যা রয়েছে, এই রিপোর্টটাতে নিশ্চয়ই কোনো ভুল রয়েছে, তার রাগের নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। তো এই ধরনের সেন্টেন্সে আমরা কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো, এখানেও আমরা দেয়ার এর ব্যবহারই করে থাকি। এখানে আমরা ব্যবহার করব দেয়ার মাস্ট বি। যদি আমি বলি তার রাগের নিশ্চয়ই কোনো একটা কারণ রয়েছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার মাস্ট বি আ রিজন ফর হিজ অ্যাঙ্গার। দেয়ার মাস্ট বি আ রিজন ফর হিজ অ্যাঙ্গার। যদি আমি বলি এটা সমাধানের নিশ্চয়ই কোনো উপায় রয়েছে, দেয়ার মাস্ট বি আ ওয়ে টু সলভ দিস। দেয়ার মাস্ট বি আ ওয়ে টু সলভ দিস। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বিলটাতে নিশ্চয়ই একটা ভুল রয়েছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার মাস্ট বি আ মিস্টেক ইন দ্য বিল। দেয়ার মাস্ট বি আ মিস্টেক ইন দ্য বিল। যদি আমি বলি রিপোর্টটাতে নিশ্চয়ই একটা ভুল রয়েছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার মাস্ট বি অ্যান এরর ইন দ্য রিপোর্ট। দেয়ার মাস্ট বি অ্যান এরর ইন দ্য রিপোর্ট। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। নিশ্চয়ই একটা কিছু আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করছি, দেয়ার মাস্ট বি এর ব্যবহার করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা বাংলায় প্রায় বলে থাকি এখানে একটা বাগান ছিল, এখানে একটা সিনেমা হল ছিল, যেটা ছিল কিন্তু এখন আর নেই, অর্থাৎ অনেক আগে এটা ছিল বা থাকতো কিন্তু এখন আর নেই। এরকম স্ট্রাকচারেও কিন্তু আমরা, এরকম অর্থেও কিন্তু আমরা দেয়ার এর ব্যবহার করে থাকি। স্ট্রাকচারটা হবে দেয়ার ইউজ টু বি। দেয়ার ইউজ টু বি সামথিং। সেন্টেন্স দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি এখানে একটা বাগান ছিল, দেয়ার ইউজ টু বি আ গার্ডেন হেয়ার। দেয়ার ইউজ টু বি আ গার্ডেন হেয়ার। দ্যাট মিনস এখানে একটা বাগান থাকতো, অনেক আগে ছিল, যেটা এখন আর নেই। পরের সেন্টেন্সটা দেখো, আমাদের শহরে একটা সিনেমা হল ছিল। There used to be a cinema hall in our town.
There used to be a cinema hall in our town. যদি আমি বলি আমাদের বাড়ির সামনে বড় একটা গাছ ছিল, সেন্টেন্সটা কি হবে? There used to be a big tree in front of our house. There used to be a big tree in front of our house. তো এই সেন্টেন্সগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটাকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি। দেয়ার ইউজ টু বি, কোন একটা জিনিস অতীতে ছিল যেটা এখন নেই। তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি এই সপ্তাহে একটা পরীক্ষা হতে চলেছে, আজ বিকালে একটা মিটিং হতে চলেছে, আগামী মাসে একটা অনুষ্ঠান হতে চলেছে। তো কোনো কিছু হতে চলেছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ার এর ব্যবহার করে থাকি। অর্থাৎ এখানে আমরা দেয়ার দিয়ে একটা স্ট্রাকচার ব্যবহার করে থাকি। এখানে আমরা বলে থাকি দেয়ার ইজ গোয়িং টু বি। দেখো এখানে আমরা পূর্ব পরিকল্পিত অর্থাৎ কোনো কিছু পরিকল্পিত, বেশিরভাগ ক্ষেত্রে এরকম অর্থে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আবার কোনো কোনো ক্ষেত্রে পরিকল্পিত নাও হতে পারে। যেরকম আমরা বলে থাকি আজ রাতে একটা ঝড় হতে চলেছে, তো এটা কিন্তু কোনো পূর্ব পরিকল্পিত নয়, কিন্তু এই ধরনের অর্থেও আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। অর্থাৎ কোন একটা ফিউচার ইভেন্টকে আমি বোঝাতে চাইছি। এখানে কোন একটা ভবিষ্যতে কিছু ঘটবে এরকম অর্থেই আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করছি। দ্যাট মিনস সামথিং দ্যাট উইল হ্যাপেন ইন দ্য ফিউচার। সেন্টেন্স দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি আজ রাতে একটা ঝড় হতে চলেছে, there is going to be a storm tonight. There is going to be a storm tonight. পরের সেন্টেন্সটা দেখো, আগামীকাল একটা পরীক্ষা হতে চলেছে, there is going to be an exam tomorrow. There is going to be an exam tomorrow. যদি আমি বলি পরের মাসে একটা উৎসব হতে চলেছে, there is going to be a festival next month. There is going to be a festival next month. তো তোমরা বুঝতে পারছো কোনো কিছু হতে চলেছে, ভবিষ্যতে কোনো কিছু হতে চলেছে এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। there is going to be something. তো আমার মনে হয় স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় বলে থাকি এখনো সময় আছে, বা এই কাজটা করার সময় আছে, পরীক্ষাটার জন্য পড়াশোনা করার সময় আছে, এই প্রকল্পটা শেষ করার জন্য সময় রয়েছে। তো এই ধরনের অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো এখানে আমরা ব্যবহার করব দেয়ার ইজ টাইম টু প্লাস ভার্বের বেস ফর্ম। দ্যাট মিনস কিছু করার সময় রয়েছে, কিছু করার সময় আছে। সেন্টেন্স দেখো, যদি আমি বলি কাজটা শেষ করার সময় আছে, দেয়ার ইজ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। দেয়ার ইজ টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। যাওয়ার সময় আছে, দেয়ার ইজ টাইম টু গো। দেয়ার ইজ টাইম টু গো। যদি আমি বলি প্রস্তুতি নেওয়ার সময় আছে, দেয়ার ইজ টাইম টু প্রিপেয়ার। দেয়ার ইজ টাইম টু প্রিপেয়ার। যদি আমি বলি চিন্তা করার সময় আছে, দেয়ার ইজ টাইম টু থিঙ্ক। দেয়ার ইজ টাইম টু থিঙ্ক। দেখো আমরা এই ধরনের প্রশ্নও করতে পারি, এইরকম অর্থে আমরা প্রশ্নও করতে পারি। চিন্তা করার কি সময় আছে? ইজ দেয়ার টাইম টু থিঙ্ক। ইজ দেয়ার টাইম টু থিঙ্ক। প্রস্তুতি নেওয়ার কি সময় আছে? ইজ দেয়ার টাইম টু প্রিপেয়ার। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটার ব্যবহার বুঝতে পারবে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। পরের স্ট্রাকচারটা হলো দেয়ার হ্যাজ বিন বা দেয়ার হ্যাভ বিন। দেখো আমরা সেন্টেন্সে যখন অর্থ করতে চাই কোনো একটা কাজ অতীতে শুরু হয়েছিল কিন্তু এখনো সেটা রয়ে গেছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ার হ্যাজ বিন বা দেয়ার হ্যাভ বিন এর ব্যবহার করে থাকি। আমরা প্রায় বলে থাকি রিপোর্টে একটা ভুল রয়ে গেছে, তার আচরণে একটা পরিবর্তন রয়ে গেছে, আচরণে একটা পরিবর্তন থেকেছে, পরিবর্তন আছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। যদি আমি বলি পরিকল্পনাটিতে একটা পরিবর্তন হয়েছে, অর্থাৎ অতীতে এই পরিবর্তনটা করা হয়েছে, অর্থাৎ আগেই পরিবর্তনটা করা হয়েছে যেটা এখনো রয়েছে। সেন্টেন্সটা কি হবে? দেয়ার হ্যাজ বিন আ চেঞ্জ ইন দ্য প্ল্যান। দেয়ার হ্যাজ বিন আ চেঞ্জ ইন দ্য প্ল্যান। পরের সেন্টেন্সটা দেখো, যদি আমি বলি প্রকল্পটিতে অগ্রগতি হয়েছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? দেয়ার হ্যাজ বিন প্রোগ্রেস ইন দ্য প্রজেক্ট। দেয়ার হ্যাজ বিন প্রোগ্রেস ইন দ্য প্রজেক্ট। আমরা প্রায় বলে থাকি অনেক পরিবর্তন হয়ে গেছে, দেয়ার হ্যাভ বিন মেনি চেঞ্জেস। দেয়ার হ্যাভ বিন মেনি চেঞ্জেস। যদি আমি বলি সময়সূচিতে কিছু পরিবর্তন হয়েছে, সেন্টেন্সটা কি হবে? দেয়ার হ্যাভ বিন সাম চেঞ্জেস ইন দ্য স্কেডিউল। দেয়ার হ্যাভ বিন সাম চেঞ্জেস ইন দ্য স্কেডিউল। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা কিভাবে করছি। দেয়ার হ্যাভ বিন বা দেয়ার হ্যাজ বিন এর ব্যবহার আমরা সেন্টেন্সে কিভাবে করছি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। আমরা প্রায় ব্যবহার হতে শুনি দেয়ার হ্যাড বিন। তো আমরা সেন্টেন্সে দেয়ার হ্যাড বিন এর ব্যবহার কখন করব? দেখো এখানে আমরা দুটো কাজ বোঝাতে চাইবো।
কোনো একটা পয়েন্টের আগে বা কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হয়ে গিয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখুন, যদি আমি বলি আগেও অনেক সমস্যা হয়েছিল, দেয়ার হ্যাড বিন মেনি প্রবলেমস বিফোর। দেয়ার হ্যাড বিন মেনি প্রবলেমস বিফোর। পরের সেন্টেন্সটা দেখো, দুপুরের খাবারের আগে একটা মিটিং হয়েছিল, দেয়ার হ্যাড বিন আ মিটিং বিফোর লাঞ্চ। দেয়ার হ্যাড বিন আ মিটিং বিফোর লাঞ্চ। অর্থাৎ কোনো সময়ের আগে বা কোনো কিছুর আগে একটা কাজ হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে দেয়ার হ্যাড বিন এর ব্যবহার করছি। দেখো, সবসময় আমরা দুটো ইভেন্টের উল্লেখ নাও করতে পারি। আমরা প্রায় সময় এটাও ব্যবহৃত শুনি, দেয়ার হ্যাড বিন চেঞ্জেস ইন দ্য প্ল্যান। তো তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক, অর্থাৎ পরিকল্পনাটাই পরিবর্তন হয়েছিল, এরকম অর্থেও কিন্তু আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করি। দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি অতীতে পরিকল্পনাটিতে পরিবর্তন আনা হয়েছিল, পরিবর্তন করা হয়েছিল, এরকম অর্থে আমরা সেন্টেন্সে হ্যাড বিন এর ব্যবহার করছি, দেয়ার হ্যাড বিন এর ব্যবহার করছি। দেয়ার হ্যাড বিন চেঞ্জেস ইন দ্য প্ল্যান। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি সবার জন্য যথেষ্ট খাবার থাকা উচিত, সবার জন্য একটা চেয়ার থাকা উচিত। তো কোনো কিছু থাকা উচিত বোঝাতেও আমরা সেন্টেন্সে দেয়ার এর ব্যবহার করতে পারি, অর্থাৎ দেয়ার দিয়ে স্ট্রাকচার ব্যবহার করতে পারি, দেয়ার শুড বি এর ব্যবহার করে থাকি। সেন্টেন্স দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি, দেয়ার শুড বি কে কি করে ব্যবহার করছি। যদি আমি বলি প্রত্যেকের জন্য যথেষ্ট খাবার থাকা উচিত, দেয়ার শুড বি এনাফ ফুড ফর এভরিওয়ান। দেয়ার শুড বি এনাফ ফুড ফর এভরিওয়ান। পরের সেন্টেন্সটা দেখো, এই সমস্যাটার একটা সমাধান থাকা উচিত, there should be a solution to this problem. There should be a solution to this problem. আমরা প্রায় বলে থাকি একটা সম্পর্কে সততা থাকা উচিত। সেন্টেন্সটা কি হবে, there should be honesty in a relationship. There should be honesty in a relationship. তো তোমরা বুঝতে পারছো থাকা উচিত বোঝাতে আমরা there should be কে সেন্টেন্সে কি করে ব্যবহার করছি। তো এই ছিল দেয়ার দিয়ে কিছু ইম্পর্টেন্ট স্ট্রাকচার, যে স্ট্রাকচারগুলোর ব্যবহার আমরা প্রায় করে থাকি। আর এগুলোর ব্যবহার না জানলে ইংরেজিতে কথা বলাটা সত্যিই অসম্ভব। বারবার সেন্টেন্স তৈরি করতে গিয়ে আমরা আটকে যাব। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো, প্রত্যেকটা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্স তৈরি করো। কোনো পয়েন্ট না বুঝতে পারলে, কোনো স্ট্রাকচার না বুঝতে পারলে ভিডিওটা আরেকবার দেখে নাও। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.